এর আগেও ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক দেখা গেছে, সকালবেলাও দেখা গিয়েছিল, আর সকালের পর ফের রাতে বোমাতঙ্ক ইন্ডিগোর বিমানে। ডিব্রুগড় থেকে কলকাতাগামী বিমান, আর সেখানে বোমাতঙ্ক। মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, সকালের পর রাত্রেবেলা আবারও ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক, এবার ঠিক কি ঘটলো, কি জানা গেল? সকালের পর রাতে আবারও ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ছড়ায়। মূলত আবারও ইন্ডিগো বিমানে বোমা রাখা আছে এমনটাই ঘটনা ঘটে, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বোমাতঙ্ক ছড়ায়। ডিব্রুগড় থেকে যখন কলকাতা আসছিল ইন্ডিগোর বিমান 636894, এই বিমান যখন মাঝ আকাশ, সেই সময় লক্ষ্য করা যায় বিমানের যে টয়লেট সেখানে লেখা রয়েছে লিপস্টিক দিয়ে বিমানের মধ্যে বোমা রাখা হয়েছে, যে কোনো সময় ব্লাস্টের ঘটনা ঘটবে। এবং এরপরেই পাইলটকে গোটা বিষয়টি জানালে পাইলট তৎক্ষণাৎ এটিজির সঙ্গে যোগাযোগ করে। এটিজির সবুজ সংকেত মেলার পরেই বিমান জরুরি ভিত্তিতে কলকাতায় অবতরণ করানো হয়, এবং নিরাপদের সাথে যাত্রী যারা ছিল তাদের প্রত্যেককে বাইরে আনা হয়। বিমানের মধ্যে এই মুহূর্তে একদিকে বোম স্কোয়াড, ওদিকে পুলিশের পক্ষ থেকে, সিআরপিএফের পক্ষ থেকে তারা যেমন দমকল আধিকারিক তারা সেখানে পৌঁছেছেন। বিমানের মধ্যে কোথাও আদতে বোম রাখা রয়েছে কিনা এই সমস্ত গোটা যাবতীয় বিষয় তারা চেকিং করে দিচ্ছে। এবং যেটা সকালের পরে আবারও রাতে কিন্তু ইন্ডিগোর বিমানে একই রকম ঘটনা বলা হচ্ছে, টয়লেটে হবে লেখা রয়েছে সেখানে বোমা রাখা হচ্ছে, যে কোনো সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটবে। ইতিমধ্যেই গোটা বিষয়টি সিআইএসএফ এর ভিজিলেন্সের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের ঘটনা সকালের পর রাতে আবারও ঘটলো কেন, গোটা বিষয় কিন্তু সিআইএসএফ পক্ষ থেকে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে নিরাপদে নিয়ে আসার পরে বিমানের মধ্যে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে। বেশ, এবং একটা বিষয় অনুপ, যে সকালবেলা এই ঘটনা দেখা গিয়েছিল, মানে যেখানে যাত্রীরা আতঙ্কিত হবে স্বাভাবিক বিষয়, কিন্তু আবারও ঠিক সেরকমই একটা ঘটনা যেখানে লিপস্টিক দিয়ে আয়নায় লিখে দেওয়া হলো, এরকম একটা ঘটনা। একবার সকালবেলা যখন এই পরিস্থিতি হয় সেই সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিল, এবং তাদের যখন নিরাপদ আশ্রয় বের করা হচ্ছে তাদের হুড়মুড়িয়ে বেরোনোর চেষ্টা করে। পরবর্তীতে সিআরপিএফ আধিকারিক তাদেরকে নিরাপত্তার সঙ্গে তাদের বের করা আনা হয়। এবং সকালের পরে রাতে যখন একই রকম ইন্ডিগো এই পরিস্থিতি হয় এবং লিপস্টিক দিয়ে লিখে দেওয়া হচ্ছে টয়লেটের মধ্যে বিমানের, যে বিমানে বোমা রাখা নাশকতার ঘটনা, যে কোনো মুহূর্তে ব্লাস্ট হতে পারে। এবং এই যে গোটা ঘটনা, সে পরে কিন্তু যারা যাত্রী ছিল তারা আতঙ্কিত হয়ে পড়ে, এবং বিমানবন্দরে আরো যে সমস্ত বিমানে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যারা উপস্থিত ছিল তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কিন্তু এই ঘটনা কে বা কারা বারবার এই ঘটনা সকালের পর রাতে ঘটালো, এই বিষয়টা কিন্তু সিআইএসএফের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। যদিও সিআইএসএফের পক্ষ থেকে বলা হচ্ছে গোটা সিসি ক্যামেরা ফুটেজ তারা সকালের পর বিমানে যেমন খতিয়ে দেখেছিল রাতে একইভাবে খতিয়ে দেখছে। কিন্তু টয়লেটের মধ্যে বিমানের এইভাবে কে লিখে রাখলো, এর উদ্দেশ্যমূলত কোনো ঘটনা কি গোটা বিষয় তারা খতিয়ে দেখছে। কিন্তু এই মুহূর্তে বিমান অবতরণ করার পরবর্তী ক্ষেত্রে জরুরি ভিত্তিতে বিমানের মধ্যে তল্লাশি করা হচ্ছে, যাত্রীদের নিরাপত্তা আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। এখন তো তল্লাশি চলছে রাতের ঘটনায়, সকালবেলাও তো বোমাতঙ্ক ছড়িয়েছিল, সেক্ষেত্রে কি সে সময় বোমা পাওয়া গিয়েছিল? সকালবেলা যে তল্লাশি অভিযান চলে দীর্ঘক্ষণ ধরে, তার পরবর্তী ক্ষেত্রে বিমানের মধ্যে কোনো কিছু পাওয়া যায়নি। সকালবেলার পরে মনে হয় রাতের বেলা একই রকম ঘটনা ঘটতে পারে, যেহেতু বোমা রাখা আছে বলে এমন হুমকি দেওয়া হচ্ছে, ব্লাস্টের মতো ঘটনা বলে এয়ারপোর্টে এমনটা বলানো হচ্ছে। সেই কারণে জরুরি ভিত্তিতে যে সমস্ত ব্যবস্থা নেওয়া থাকে সেই ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হচ্ছে। কিন্তু সকালে যখন বোমাতঙ্ক ঘটনা ঘটে তার পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ তল্লাশি করে কোনো কিছু বিমানের মধ্যে পাওয়া যায়নি। কিন্তু যেহেতু সকালের পরে রাতে একই ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত বিমানবন্দরের ভিতরে এইভাবে তল্লাশি করা হচ্ছে। যেহেতু ঘটনাটা লঘু করে দেখতে চাইছে না, কিন্তু গোটা ঘটনা কে বা কারা ঘটাচ্ছে, এর পিছনে কোনো উদ্দেশ্যমূলক বিষয় আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দিয়ে সিআইএসএফের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, আর কলকাতায় বিমানে শ্লীলতাহানির অভিযোগ। ইন্ডিগোর বিমানে যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, একদিকে বোমাতঙ্ক, অন্যদিকে যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, এটা কোন বিমানে, কি ব্যবস্থা নেওয়া গেল? যে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে ইন্ডিগোর বিমান যখন ঘটেছিল তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে কলকাতায় আবারও ইন্ডিগোর বিমান, সেই বিমানের মধ্যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। মূলত কলকাতা বিমানবন্দরে শ্লীলতাহানির যে ঘটনা, যখন এক যাত্রী মোহাম্মদ আব্দুর রহমান বিহারের বাসিন্দা হানই থেকে যখন কলকাতায় বিমানবন্দরে আসছিলেন ওই ইন্ডিগোর বিমানে, সেই সময় বিমান যখন অবতরণ করার মুহূর্তের আগে সেই সময় পাশেরই এক যাত্রী মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করে তার গায়ে হাত দেয়, শ্লীলতাহানি করে বলে এমন অভিযোগ। এর পরবর্তী ক্ষেত্রে সেই মহিলা যাত্রী তিনি তৎক্ষণাৎ
প্রধান সিআইএসএফ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে সিআইএসএফ এর পক্ষ থেকে আব্দুর রহমান বিহারের বাসিন্দা তাকে আটক করা হয়। পরবর্তী ক্ষেত্রে এনএসটিভি থানার দ্বারা তুলে দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, আজকে আদালতে পেশ করা হয়েছে। এই যে গোটা ঘটনা, সকালে যেমন দেখা গেল বোমাতঙ্কের ঘটনা ইন্ডিগো ফ্লাইটে, রাতের বেলা একই ঘটনা, আবার এই ইন্ডিগো ফ্লাইটে কিন্তু শ্লীলতাহানির ঘটনা গতকাল রাতে ঘটেছিল। যেই পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে এই আব্দুর রহমান তাকে শ্লীলতাহানির অভিযোগে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করে আজকে আদালতেও পেশ করা হয়েছে। বেশ, आपका नाम है अब्दुल रहमान, तो क्या नाम है? পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ। গুজরাটে বাংলার মহিলা পরিযায়ীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহমেদাবাদে রেস্তোরাঁয় কর্মী ছিলেন সোনামণি বৈরাগ্য। আর পূর্ব বর্ধমানের নাদনঘাটে এই পরিযায়ী শ্রমিকের বাড়ি। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে, তবে তার আগে আরো একবার জানাবো, পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুজরাটে বাংলার মহিলা পরিযায়ীর মৃত্যু। আহমেদাবাদে এক রেস্তোরাঁয় তিনি কর্মী ছিলেন, নাম তার সোনামণি বৈরাগ্য। পূর্ব বর্ধমানের নাদন ঘাটে পরিযায়ী শ্রমিকের বাড়ি। আর রেস্তোরাঁ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার পরিযায়ী সোনামণি বৈরাগ্যকে খুনের অভিযোগ পরিবারের। কি কারণে মৃত্যু, তদন্তে পুলিশ। কোথায় কাজে গেছিল আপনার? ও গিয়েছিল আহমেদাবাদে কাজে। গুজরাটে কি কাজে? ও হোটেল লাইনে ওয়েটারের কাজে গিয়েছিল। কতদিন আগে যায়? 1 থেকে 1.5 বছর হলো। ওর সঙ্গে যে রুমে থাকতো একটা ছেলে, তার শাস্তি চাই। আর এবার নজর রাখবো, এসআইআর এ আপাতত বাদ যাচ্ছে 64 লক্ষ ভোটারের নাম। এখনো স্ক্রুটিনির কাজ চলছে। কমিশন মনে করছে নামবাদের সংখ্যাটা আরো বাড়বে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। এসআইআর শুনানির ডেডলাইন ছিল শনিবার। ডেডলাইনের আগে শুক্রবারই শুনানি শেষ হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে কত নাম বাদ যাবে এ নিয়ে জোর জল্পনা। জানা গেছে আপাতত 64,81,595 জন ভোটারের নাম বাদ যাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে ভোটারের সংখ্যা ছিল 7,66,00,000-এর বেশি। এর মধ্যে খসড়া তালিকায় নাম বাদ 58,20,595 জনের। ভোটার সংখ্যা কমে হয় 7,08,00,000। এর মধ্যে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে 1,20,00,000 ভোটারকে নোটিশ দেয় কমিশন। এছাড়াও নোটিশ দেওয়া হয় 32 লক্ষ আনম্যাপড ভোটারকে। এদের মধ্যে অনুপস্থিত 4,98,000 এবং সঠিক নথি দেখাতে না পারায় নাম বাদ 1,63,000। অর্থাৎ খসড়ায় নাম বাদ 58,20,595। শুনানিতে অনুপস্থিত 4,98,000 এবং অযোগ্য 1,63,000। সব মিলিয়ে 64,81,595 জন ভোটারের নাম বাদ যাচ্ছে। যার নাম খসড়া তালিকাमध्ये ছিল আর সাপোজ ফাইনাল লিস্টमध्ये নেই, প্রত্যেক নাম বাদ হবে, একটা অর্ডার পাবেন। এন্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে। আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে, কিছু হয়ে গেছে, দে ক্যান অলওয়েজ আপিল। আর যার নাম খসড়া তালিকাमध्ये ছিল না, ওদের একটাই ও আছে, ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য। ওরা ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবে। এটাই, দিস ইজ নট দ্য এন্ড। আপনার যে ফাইনাল ভোটার লিস্ট হবে, এরপরে যোগ বিযোগ চলবেই। কেউ মারা যাবে, ইয়া কেউ শিফটেড হয়ে যাবে, ইয়া কিছু হবে, ওটা ফর্ম 7 হবে। এদিন ইআরওদের সতর্ক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তার নির্দেশ, নির্ভয়ে নির্ভুল তালিকা তৈরি করতে হবে। এখন এন্টায়ার জিনিস আছে আমাদের ইআরও হাতে। যেখানে কোনো যে ভোটার আছে, এলিজিবল আছে, ও বাদ যাবে না। কোনো ভোটার যেটা ইনএলিজিবল আছে, ঢুকবে না লিস্ট মধ্যে। তো আমাদের এক্সারসাইজ চললো। এখন ফাইনাল ডিসিশন মেকিং স্টেজে যেটা আছে, এরা সব পেপার দেখে, তথ্য দেখে, রাদার দেন গোয়িং অন এনি ইমোশনস এন্ড অল, ডিসপোজ করুক। অ্যান্ড আমরা চাই কি 28 তারিখে একটা নিট অ্যান্ড ক্লিন ইলেকট্রাল রোল যেটা আছে, আমরা বলতে পারবো কি পশ্চিমবঙ্গে ইলেকট্রাল রোল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। এসআইআর এর স্ক্রুটিনি এখনো বাকি। কমিশন মনে করছে আরো নাম বাদ পড়বে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28শে ফেব্রুয়ারি। শনিবার শেষ হলো এসআইআর শুনানি প্রক্রিয়া। আর শনিবার এই এসআইআর এর শুনানি শেষের দিনেই নাম বাদ পড়ল 64 লক্ষেরও
বেশি ভোটারের। তবে এই সংখ্যা বাড়বে বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা, কারণ এখনো পর্যন্ত শুনানিতে আসা 50 থেকে 55 লক্ষ ভোটারের ডকুমেন্ট যাচাই করার কাজ বাকি রয়েছে। ফলত এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় নির্বাচন কমিশনের কাছে। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। কাল থেকে শুরু হচ্ছে যুবসাথী ক্যাম্প, আর ভোটের আগে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে মাস্টার স্ট্রোক। বাংলার যুবসাথী অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে বুঝেই কি এবার পাল্টা কৌশল বিজেপির? অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে, 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী। এপ্রিল থেকেই বেকারদের ভাতা দেবে সরকার। 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘোষণা করা হয়। রবিবার থেকেই এর জন্য রাজ্য জুড়ে ক্যাম্প শুরু। কর্মসূচির নাম স্বনির্ভর বাংলা। এই ক্যাম্পে বাংলার যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ 4টি প্রকল্পে আবেদন জানানো যাবে। 2021-এ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছিল বলে মত রাজনৈতিক মহলের। আর 2026-এর ভোটের আগে নতুন প্রকল্প বাংলার যুবসাথী, বেকার ভাতা। অনেকেই মনে করছেন বিধানসভা ভোটের আগে বেকার ভাতা তৃণমূলের ভোট বাক্সে বড় প্রভাব ফেলতে পারে। তা বুঝতে পেরেই কি পাল্টা কৌশল বিজেপির? রবিবার থেকেই চাকরি চায় বাংলা কর্মসূচিতে পদ্ম শিবির। জেলায় জেলায় করা হবে ফর্ম বিলিং। এটাও করবে চাকরি চায়। দলে দলে ধপবাজ ফেরেববাজ 420 তৃণমূল সরকারের ফর্ম ফিল আপ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। এটাও করবেন চাকরি চায় বাংলা। 2,15,00,000 বেকার। মাধ্যমিক পাশ করা বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবেও। কারণ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনী একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। দিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বড় শিল্প, ভারী শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, মেধাভিত্তিক শিল্প, মাঝারি শিল্প, হস্তকুটির শিল্প, সেগুলিকে যেমন প্রসার ঘটছে, বহু লোক চাকরি পাচ্ছেন। আবার যারা এখনো একটু অপেক্ষা করতে হচ্ছে তাদের জন্য এই যুবসাথী করেছেন। তাতে ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, ভয় পেয়ে গেছে, তাই শুভেন্দু অধিকারী কুৎসা করতে নেমেছেন। নিউজ 18 বাংলা। চা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা, আর সেই টাকা নাকি রাজ্যের কাছে পড়ে রয়েছে। ওই টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হোক। লোকসভায় দাবি দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার। পাল্টা তৃণমূলের দাবি কোনো টাকাই পাঠায়নি কেন্দ্র। ভোটের আগে এ নিয়ে তরজা তুঙ্গে। हर एक चाय बागान के श्रमिकों को टी बोर्ड के माध्यम से, डीबीटी के माध्यम से डायरेक्ट ये पैसा उनको देने का काम करे, ये भी मैं निवेदन आपसे करना चाहता हूँ। সামনেই বিধানসভা ভোট। বিজেপির নজরে উত্তরবঙ্গের চা বলয়, কারণ বেশ কিছু বিধানসভা আসনে চা শ্রমিকদের ভোট বড় ফ্যাক্টর। এই পরিস্থিতিতে বুধবার লোকসভায় বিজেপির সাংসদ রাজু বিস্তার মুখে সেই চা শ্রমিকদের কথা। কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা, শ্রমিকদের স্বাস্থ্য, তাদের সন্তানদের শিক্ষার জন্য টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। বিজেপি সাংসদের দাবি সেই 400 কোটি টাকা রাজ্যের কাছে পড়ে রয়েছে, তাই সরাসরি টাকা পাঠানো হোক চা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে।
1000 करोड़ रुपए मोदी जी ने चाय बागान के श्रमिक विशेष करके महिलाओं और बच्चों के लिए आवंटन किया था। पश्चिम बंगाल का 400 करोड़ रुपए पड़ा हुआ है और पश्चिम बंगाल सरकार वो पैसा श्रमिक को नहीं दे रही है। हर एक चाय बागान के श्रमिकों को टी बोर्ड के माध्यम से, डीबीटी के माध्यम से डायरेक्ट ये पैसा उनको देने का काम करे, ये भी मैं निवेदन आपसे करना चाहता हूँ। যে কোনো ক্ষেত্রে বেনিফিশিয়ারিদের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাওয়া উচিত। তৃণমূল যাদের ডিএনএ থেকে তৈরি, সেই কংগ্রেসের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন 1 টাকা পাঠালে 15 পয়সা গিয়ে পৌঁছচ্ছে, অনেক ক্ষেত্রে তাই পৌঁছচ্ছে না। আর এই একই জিনিস তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে যে 15 পয়সাও পৌঁছবে না, ওই 15 পয়সা পেতে গেলেও তার 15% কাটমানি দিতে হবে লোকাল তৃণমূলের নেতাকে, তবে তুমি পাবে। সরাসরি যদি বেনিফিশিয়ারির কাছে টাকা যায় তাহলে মাঝখানে কাটমানি খোর তৃণমূলের নেতারা অন্তত কাটমানিটা পাবেন না। বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি চা শ্রমিকদের জন্য কোনো টাকাই দেয়নি কেন্দ্র। ফার্স্ট পার্টটা নির্জলা মিথ্যে কথা যে রাজ্যের কাছে টাকা দেওয়া হয়েছে। রাজ্য 1 পয়সা পায়নি। মানে 2021-এর ঘোষণা 21-এ হয়নি, 22-এ হয়নি, 23-এ হয়নি, 24-এ হয়নি, 25-এ হয়নি। 2021-এ যে 1000 কোটি টাকা দেওয়ার ঘোষণা, সেই টাকা যদি দিল্লির সরকার গরুর গাড়িতেও চাপিয়ে দিতেন তাহলেও এতদিনে এসে শ্রমিকের কাছে পৌঁছে যেত, যদি দিল্লি থেকে গরুর গাড়িতে টাকা রওনা হতো। কিন্তু এই টাকা দেওয়া হয়নি। এটা বাংলা বিরোধী ষড়যন্ত্রের একটা অংশ। এখন পায়ের তলার মাটি সরে গেছে এটা বুঝতে পেরে এখন বিজেপি সাংসদরা বলছেন যে এই টাকা সরাসরি শ্রমিকের অ্যাকাউন্টে দেওয়া হবে। উত্তরবঙ্গে মোট 285টি চা বাগান, শ্রমিক 2,68,669। এই চা শ্রমিকদের মন পেতে কৌশলী পদ্ম শিবির। শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা বলছেন বিজেপি সাংসদ। এ নিয়ে চা বাগানে চিঠিও দিয়েছে টি বোর্ড, কিন্তু চা শ্রমিকদের সংগঠন বলছে অন্য কথা। 1000 करोड़ रुपया तो पश्चिम बंगाल का चाय मजदूरों को अभी तक 1 रुपया भी नहीं मिला है। केंद्र सरकार का कोई भी प्रोजेक्ट या कोई भी स्कीम चाय बागान में अभी तक लागू नहीं हुआ। आसाम में अगर वो लोग दे सकता है तो पश्चिम बंगाल का जो डुवर्स तराई का जो दार्जिलिंग है वो चाय बागान का मजदूर क्यों वंचित है? चुनावी लॉलीपॉप है। हम लोग चाहता है मेरा जो अधिकार है केंद्र सरकार दे, उसके बाद में बयानबाजी करे। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল এবং রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। হাসপাতালে ভর্তির পর মৃত্যু, কর্তৃপক্ষকে না জানিয়ে সেই দেহ নিয়ে চম্পট। চাঞ্চল্যকর অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। আর পরে পুলিশের তৎপরতায় দেহ ফেরানো হয়। এ ঘটনা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। আর নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। মৃত্যু হয়েছে রোগীর, এরপর সেই দেহ নিয়ে চম্পট আত্মীয়দের। এই দেখুন সিসি ক্যামেরার সেই ছবি। এ নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে জোর শোরগোল। বডি এলো, বললো যে এরকম স্ট্রোক হয়ে গেছে, মারা গেছে। এই লোক চলে গেল, ওরা এসে বডিটা নিয়ে চলে গেল। ওই যাদের বডি ছিল তারা নিয়ে চলে গেল, ও কামে করে নিয়ে চলে গেল। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বাসিন্দা অজয় সিং। শনিবার তাকে ভর্তি করা হয় সিউড়ি হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ভর্তির মিনিট 10-এর মধ্যে মারা যান অজয়। এরপর তাকে লিফট দিয়ে নামানো হয়, তারপর দেহ নিয়ে বাইরে। হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে দেহ নিয়ে চম্পট দেন আত্মীয়রা। এই হাসপাতালেই নানা জায়গায় থাকেন নিরাপত্তা রক্ষীরা। অনেকেরই প্রশ্ন, কেউ কেন কিচ্ছু দেখতে পেলেন না? আমি ছিলাম ওই জায়গায়। হ্যাঁ, কে ছিলেন? আমি জানি না কে ছিল। আপনারা তো নিরাপত্তা রক্ষীর দায়িত্বে আছেন তো? আমি ওখানে গেছিলাম। হ্যাঁ, এখানে কে ছিল? আমি আউটডোর ছিলাম। হ্যাঁ, কি ঘটনা কি ঘটনা? আমি জানি না তো কিছু। পেশেন্ট সকাল 11টা তিনটে ভর্তি হয়েছে মেল মেডিকেল ওয়ার্ডে। ভর্তি হওয়ার পর ডাক্তারবাবু দেখে এবং পেশেন্ট আছে ডেথ ডিক্লেয়ার করে। এই সময় হঠাৎ দেখা গেছে পেশেন্ট পাশে বয়সা নিয়ে চলে যাচ্ছে। কি হয়েছে না হয়েছে আমি তদন্ত করতে বলেছি। আমি একটা এফআইআর করছি এবং সব নাম ঠিকানা সব নেওয়া হয়েছে এবং এই সিসি ফুটেজগুলো সংরক্ষণ করতে হবে যাতে এগুলো কোনোভাবে ডিস্টার্ব না হয়। মৃতের বাড়ি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। হাসপাতালে ভর্তির সময় দেওয়া ঠিকানা ধরে খোঁজ শুরু করে সিউড়ি থানার পুলিশ। যোগাযোগ করে পাণ্ডবেশ্বর থানা। ততক্ষণে মৃতদেহ নিয়ে শ্মশানে চলে গিয়েছেন পরিজনরা। সেখান থেকে হাসপাতালে দেহ ফেরায় পুলিশ। মৃতের পরিজনদের দাবি পোস্টমর্টমের ভয়েই তারা দেহ নিয়ে পালিয়ে গিয়েছিলেন।
तो हम लोग तो नहीं जानते हैं, तो हम लोग बोलते हैं उधर का नियम में जिसे मर जाता है तो पोस्टमार्टम करता है, तो हम घबरा गए, 2 दिन मियाँ बीवी थे, किसी डर गए। हम डरने के बाद तुझे भाई नहीं, माँ बाप ने, कौन लाश को संभालेगा, उसी के लिए जल्दीबाजी उठा के वहां से हम अपना बस्ती में जैसे गाँव समाज में उसको ले गए। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। ওয়েলিংটনে রাস্তা দখল করে পার্কিং, ফুটপাত দখল করে থাকা খাওয়া, ওয়েলিংটনে ওঠা অভিযোগে পদক্ষেপের আশ্বাস মেয়র পরিষদের। এটা ওয়েলিংটনের রফি আহমেদ কিদওয়াই রোড। ওয়েলিংটন মোড় থেকে এস এন ব্যানার্জি রোডের দিকে যেতে বাঁ হাতে এভাবেই দাঁড়িয়ে একের পর এক পণ্যবাহী ছোট গাড়ি। অভিযোগ, এই পার্কিং এর কোনো অনুমতি নেই, সবটাই বেআইনি। এখানে সারি সারি ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, নাইট পার্কিং রয়েছে, কিন্তু এই দিনের বেলায় কোনো পার্কিং নেই বলে পুরসভার সূত্রে খবর। আমাদের পার্কিং আছে, নাইট পার্কিং আছে। নাইট পার্কিং তো দিনের বেলা থাকে না। আছে পার্কিং, আপনি বন্ধ করেন না। দেখাচ্ছ তো, আপনি গাড়ি দেখুন গিয়ে, আপনি গাড়িকে দেখুন না আছে কি না, কি নিয়ে কারণ দেখাচ্ছে। হ্যাঁ, পুরসভাতে আমি ওটা জানি না। আমাদের নাইট পার্কিং আছে তো, গাড়ি দেখালাম তো আপনাকে, আছে তো। এবার ডে পার্কিং আছে কি না আসবে কথা বলবেন, আপনি বন্ধ করেন। শুধু বেআইনি পার্কিং নয়, রাস্তার পাশের ফুটপাত দখল করে থাকছে বেশ কয়েকটি পরিবার। 51 নম্বর ওয়ার্ডের রফি আহমেদ কিদওয়াই রোড, আর তার গুরুত্বপূর্ণ জায়গায় এই ফুটপাত রয়েছে। কার্যত ফুটপাত না বলে কোনো বাসস্থান বলা ভালো, কারণ এই ফুটপাতে মানুষ চলে না, পথচারীরা চলে না, এই ফুটপাতে রান্না হয় এবং এই ফুটপাতে যেন ঘর দুয়ার হয়ে গেছে কিছু মানুষের। আপনারা কি এই ফুটপাতেই থাকেন? হ্যাঁ দাদা। কতদিন ধরে আছেন? আমরা অনেক বছর আছি, মানে 40-50। এই সেন ব্যানার্জি রোড আর রফি আহমেদ কিদওয়াই রোডের জাংশনে একটা ফুটপাথ আছে, যে ফুটপাথটার ওপরে মানুষ এমনভাবে জবরদখল করে রেখেছে, আর 407 যে ম্যাটাডোরগুলোকে এমনভাবে পার্কিং করে রাখা থাকে যে মানুষ তিতিবিরক্ত হয়ে যায়। আমি সেই জন্য অধিবেশনে একটা প্রস্তাব দিয়েছিলাম যে ওই জায়গাটাকে যদি দখলমুক্ত করে একটা পাবলিক টয়লেট করা যায়। কাউন্সিলর যে অভিযোগ করেছেন আমি মনে করি সর্বাংশে সেটা সত্য। এক্ষুনি এটার আমাদের মনে হয় বন্ধ করা দরকার। অভিযোগ আমরা কাউন্সিলরের কাছ থেকে পেয়েছি। বেআইনি পার্কিং থাকলে পুলিশকে আমি বলবো সমস্ত বেআইনি পার্কিং সরিয়ে দিতে, আর আমরা কাউন্সিলরের সহযোগিতা নিয়েই ফুটপাথটা দখলমুক্ত করব। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। রেসকোর্স পর্যন্ত বিনা বাধায় সুড়ঙ্গ খনন দুর্গা দিব্যার, টানেল বোরিং মেশিন দুর্গা ও দিব্যা। রেসকোর্স পর্যন্ত পৌঁছলো 2 টানেল বোরিং মেশিন। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ 10 মিটার গভীরে সুড়ঙ্গ খোঁড়া চলছে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট খনন হবে বোরিং মেশিন দিয়ে। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড কাট অ্যান্ড কভার পদ্ধতিতে খনন হবে। রেসকোর্স থেকে এবার খোঁড়া হবে ভিক্টোরিয়া পর্যন্ত। জোকা এসপ্ল্যানেড মেট্রোর কাজে বড় অগ্রগতি। 2025-এর জুলাই মাসে খিদিরপুরে সেন্ট টমাস স্কুলের সামনের যে শ্যাফট, সেখান থেকে পরপর 2টো টানেল বোরিং মেশিনকে দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে RVNL। ইতিমধ্যেই খিদিরপুর থেকে 2টি সুড়ঙ্গ খোঁড়ার জন্য যে টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা, তারা রেসকোর্স পর্যন্ত এসে গিয়েছে এবং ধীরে ধীরে এই 2টি টানেল বোরিং মেশিনের মাধ্যমে সুড়ঙ্গ খনন করতে করতে ঠিক রেসকোর্সের বিপরীত দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে অংশ, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত চলে যাবে হচ্ছে এই টানেল বোরিং মেশিন সুড়ঙ্গ খনন করে, এবং তারপর সেখান থেকে যাবে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল বোরিং মেশিন দিয়ে নয়, পুরনো পদ্ধতিতে বক্স অ্যান্ড কাট এই পদ্ধতি মেনে সুড়ঙ্গ তৈরি করার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। গোটা বিষয়টিতে যাতে কোনো ধরনের বিপত্তি না ঘটে, বউবাজারের মতো ঘটনা যাতে না ঘটে, সে কারণে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সর্বক্ষণ নজরদারিও চালানো হচ্ছে বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিয়ে। RVNL এবং কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, 2026-এর মাঝামাঝি বা 2027-এর শুরুতেই এই গোটা অংশে অর্থাৎ পার্ক স্ট্রিট পর্যন্তই 2 টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা দ্বারা সুড়ঙ্গ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।
ইউনূস শাসনে ভারত বিদ্বেষ, হিন্দু নিপীড়ন, পদ্মাপাড়ে বিএনপির প্রত্যাবর্তন হতেই পরিবর্তনের হাওয়া। বিএনপির চেয়ারম্যানের মুখে শৃঙ্খলা রক্ষার কথা, ঐক্যের বার্তা। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। বাংলাদেশ আস্থা রেখেছে ধানের শীষে, তারেক রহমানে। 20 বছর পর বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। 2024 অগস্ট ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকারি। ইউনূস শাসনে প্রায় 2 বছর ধরে নৈরাজ্য দেখেছে বিশ্ব। বাংলাদেশে ভারত বিদ্বেষের বীজ বপন হয়েছে। সংখ্যালঘু খুন এবং নির্যাতন কিছুই বাদ যায়নি। সেই আবহে বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের মুখে ঐক্যের বার্তা। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গত বছর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। পাল্টা নিজেদের বক্তব্য জানায় নয়াদিল্লি। এদিন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অবস্থান স্পষ্ট করেন তারেক রহমান। Would your party demand handing over of Sheikh Hasina from India? That depends on the legal process, of course. বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। একসময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কট্টরপন্থী জামাতের দাপট দেখা যেত, সেখানেও উৎসবের মেজাজ, গান বাজিয়ে উদযাপন। নিউজ 18 বাংলা।